আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। আজকের পর্বে আমরা এসএসসি কেমিস্ট্রি পর্যায় সারণীর দ্বিতীয় অংশ পার্ট 2 এর টপিকগুলো দেখবো। আমরা প্রথম পার্টে পর্যায় সারণীর বিভিন্ন বৈশিষ্ট্য, পর্যায় সারণীর পরিচিতি এগুলো আমরা জেনেছিলাম। আমরা এই পার্টে পর্যায় সারণীর বাকি যে টপিকগুলো রয়েছে, অবশ্যই আরেকটা টপিক আরেকটা পার্ট হবে। আমরা প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, পরে আরেকটা পার্ট হবে। এই 3 পার্টে আমরা পর্যায় সারণীটাকে ভাগ করেছি। ইনশাল্লাহ তোমরা যদি 3টা পার্টি খুব ভালোভাবে দেখে থাকো, তোমাদের পর্যায় সারণী থেকে তোমরা 100% একটা বা দুটো কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবা। তো দেখো, আমরা পর্যায় সারণী এই টপিকে কি কি রেখেছি। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, তারপরে পর্যায় সারণী কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আমরা আলোচনা করব। তবে এখানে এই পর্যায় সারণীতে মৌলের অবস্থান নিয়ে এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কোশ্চেন আসেই। তারপরে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম আমরা দেখবো, খ নাম্বার কোশ্চেনে আসে। তারপরে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এখান থেকে ভাইয়া তোমাদের এই পর্যায় সারণী থেকে কোশ্চেন আসলে এই পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এখান থেকে কোশ্চেন আসে না এমন কোনো কোশ্চেন নাই। তো দেখো, মৌলের পর্যায়বৃত্ত ধর্মতে আমরা আলোচনা করব ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। আমরা মূলত আজকের পার্টে এই কয়েকটা টপিক খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। এবং তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি আমার ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা যারা নতুন দর্শক রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবা। এবং যারা ফেসবুকে নতুন দর্শক রয়েছে তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবে। তো দেখো, আমরা শুরু করি। তো প্রথমে আমি বলেছি পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, তাই না? অবশ্যই এখানে ইলেকট্রন বিন্যাস করে তারপরে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে হয়। তো দেখো, আমরা একটা মৌল নিয়ে নেই। আমরা 3টা ইলেকট্রন বিন্যাস করব। সাপোজ আমরা প্রথমত সোডিয়াম নিলাম। হ্যাঁ, কি নিলাম ভাইয়া? সোডিয়াম। আমরা জানি সোডিয়ামের 11, তাই না? 11টা ইলেকট্রন থাকে। আর ইলেকট্রন বিন্যাস করতে হবে 1s স্কয়ার 2s স্কয়ার বা 2, তারপর 2p 6 3s1, তাই না? এটা হচ্ছে আমাদের সোডিয়ামের। তারপরেই দেখো, আমরা 3টা পাশাপাশি লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমি কি করতেছি। তারপরে দেখো ভাইয়া, আমরা একটা জিঙ্ক নিয়ে এলাম। জিঙ্ক কেমন? J10, এটা 30। জিঙ্কের আমরা জানি 30, তাই না? এটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর 4s। দেখো তো কয়টা আছে এখানে। এখানে অলরেডি হয়ে গেছে 10 10 12 18। এখানে 2 দিলাম আর এখানে 10 দিলাম, তাই না? তো কয়টা হলো? 30টা কি হয়েছে? 10 20 30, হ্যাঁ 30টা হয়ে গেছে। আরেকটা করবো আমরা ধরো অক্সিজেন করলাম। অক্সিজেন কেমন? অক্সিজেন 8। অক্সিজেন লেখা হবে 1s2 2s2 2p4, তাই না? এই 8টা। নিয়মটা সবাই একটু মনে রাখবা। দেখো, এটা সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে কয়টা? তোমার নিয়ম একদম মুখস্থ করতে হবে না। নিয়মটা তোমরা এখান থেকে বুঝে তোমরা যা কিছুই পড়ো না কেন সবকিছু বুঝে করবে, ইনশাআল্লাহ সব ভালো করবা, সব মনে থাকবে। তো দেখো, এখানে সর্বশেষ কক্ষপথ সর্বশেষ কক্ষপথ। আমরা প্রথম বের করবো কি? পর্যায়। প্রথমে কি বের করবো ভাইয়া? প্রথমে বের করবো পর্যায়। পর্যায়টা আগে বুঝি আমরা। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, পর্যায় কোন একটা মৌলের, বুঝছো, কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার শেষে যে সংখ্যাটা আসে, এনার্জি মানটা। দেখো ভাইয়া, এই যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ 3s, তাই না? 3s। জিঙ্কের সর্বশেষ কক্ষপথ 4s। আর অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ তোমার 2, তাই না? দেখো, এখানে 3, এখানে 4 আর এখানে শেষে আছে কত? 2। তাহলে এই যে 3 4 2, এটাই এই যে সোডিয়ামের তাহলে পর্যায় হবে কত? সোডিয়ামের পর্যায় হবে 3। সোডিয়ামের
সোডিয়ামের পর্যায় হবে কত? পর্যায় হবে 3। আর গ্রুপ বলতেছি, হ্যাঁ গ্রুপ। এখানে জিঙ্কের পর্যায় হবে 4, কারণ শেষে 4 আছে। তারপর এখানে অক্সিজেনের পর্যায় হবে 2। আশা করি তোমরা পর্যায়টা বুঝতে পারছো। পর্যায় হচ্ছে একদম সর্বশেষে যে সংখ্যাটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের, দেখো এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, সর্বশেষে ওইটাই হচ্ছে আমাদের পর্যায়। এখন আমরা দেখবো গ্রুপ, তাই না? গ্রুপটা একটু হচ্ছে অন্যরকম। গ্রুপটা তবে সহজ। দেখো গ্রুপ, দেখো এখানে সর্বশেষে কি আছে, মানে অরবিটাল কোনটা আছে? এস আছে। সর্বশেষে কি আছে? এখানে রয়েছে শুধুমাত্র এস। দেখো ভাইয়া, এখানে আছে শুধু এস, তাই না? সর্বশেষে যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে, কি বললাম? সর্বশেষে শুধু যদি এস থাকে এবং সেই এস অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকে ওইটাই হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। এইবার দেখো সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে রয়েছে এস অরবিটাল। এই এস অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? সর্বশেষ হচ্ছে 3s। এই এস এ ইলেকট্রন আছে কয়টা? একটা। তাহলে এর গ্রুপ হবে 1। সোডিয়াম তাহলে কি হবে? সোডিয়ামের পর্যায় সারণীতে অবস্থান হচ্ছে এটা পর্যায় 3 এবং গ্রুপ 1 এ সোডিয়ামটা অবস্থিত। আশা করি তোমরা এইটা বুঝতে পারছো, মানে সোডিয়ামের ব্যাপারটা বুঝছো। এরপরে দেখো জিঙ্কের ব্যাপারটা বুঝো একটু। দেখো জিঙ্কেরও কিন্তু শেষে কি আছে? এস আছে, কিন্তু এখানে পার্থক্য রয়েছে। দেখো শেষে এস, এর সামনে ডি। আমরা এই একটা নিয়ম হচ্ছে যদি সর্বশেষ শুধুমাত্র এস থাকে, সর্বশেষে যদি শুধুমাত্র এস থাকে, এখানে নিয়মটা হচ্ছে যদি সর্বশেষে এস থাকে মানে শেষে এস, এর আগে যদি ডি থাকে, কি বললাম? শেষে এস এবং এর পূর্বে যদি ডি থাকে, তাহলে এস আর ডি তে যত ইলেকট্রন থাকে ওইগুলো যোগ করলে যা হবে ওইটাই হবে তার গ্রুপ সংখ্যা। দেখো এখানে এস এ আছে 2টা আর ডি তে আছে কয়টা? 10টা। তাহলে মোট কত হইলো? 10 আর 2 12। তাহলে এই নিয়মটা কি হলো ভাইয়া? এই নিয়মটা হচ্ছে প্রথম নিয়ম হচ্ছে শেষে এস, পরে হচ্ছে শেষে এস এর সামনে যদি ডি থাকে, শেষে এস এর পূর্বে ডি, তাহলে কি হবে? এস আর ডি তে যত ইলেকট্রন আছে তার যোগ করলে যা হবে ওইটা হবে গ্রুপ। নিয়ম আরেকটা রয়েছে, দেখো শেষেরটা। দেখো শেষে কি আছে? সর্বশেষে এস আর পি আছে। সর্বশেষে কি আছে? এস আর পি আছে। যদি সর্বশেষ কক্ষপথে sp অরবিটাল থাকে, তাহলে সেই sp অরবিটালে যত ইলেকট্রন থাকে সেইগুলোর সাথে আরো 10 যোগ করলে যা হবে ওইটা হবে গ্রুপ সংখ্যা। দেখো এখানে দেখো শেষে কি আছে? এসও আছে এবং পিও আছে, sp। তাহলে এস এ আছে এখানে 2টা আর পি তে আছে 4টা, 2 আর 4 যোগ করলে হবে 6। এর সাথে এক্সট্রা আরো 10 যোগ করলে যা হবে ওইটা হবে গ্রুপ। তাহলে অক্সিজেন কত নম্বর গ্রুপে রয়েছে? গ্রুপ 16 তে। আরেকটা নিয়ম কি হইলো? যদি শেষ অরবিটালে এস এবং পি থাকে, তাহলে এস আর পি তে যত ইলেকট্রন থাকবে, এস আর পি তে যত ইলেকট্রন থাকবে তার সাথে আরো 10 যোগ করলে যা হবে ওইটাই হবে গ্রুপ সংখ্যা। আমাদের মূলত 3টে নিয়ম আছে। একটা হচ্ছে শুধু এস, আরটা হচ্ছে এস এর পূর্বে ডি থাকলে, আরটা হচ্ছে শুধু এস পি থাকলে। এই 3টেই আমাদের নিয়ম আছে। আশা করছি তাহলে তোমরা এই পুরোটা বুঝতে পারছো। তাহলে কি বললাম এখানে? যে আমাদের সোডিয়াম রয়েছে গ্রুপ 1 এর পর্যায় 3 এ, জিঙ্ক রয়েছে পর্যায় 4 এর গ্রুপ 12 তে, অক্সিজেন রয়েছে গ্রুপ 2 এর পর্যায় 2 গ্রুপ 16 তে। এইটা তোমরা বুঝছো। আমাদের হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান এটা শেষ। এর পরেরটা দেখো, পরের টপিক কি? পর্যায় সারণী কিছু ব্যতিক্রম আছে না? যেমন দেখো হিলিয়াম, হাইড্রোজেন, কি আছে ব্যতিক্রম? হাইড্রোজেন আছে ব্যতিক্রম, আর আছে কি? হিলিয়াম ব্যতিক্রম আছে। এদেরকে এই হাইড্রোজেনকে গ্রুপ 1 এ কেন রাখা হয়? তো আমরা ইলেকট্রন বিন্যাস করি। দেখো হাইড্রোজেন হচ্ছে 1, তাই না? 1 তাহলে 1s হবে, 1s 1। আর হিলিয়ামের হচ্ছে 2, মানে হচ্ছে 1s 2। আগে আমরা হিলিয়ামের কথা বলি। হিলিয়াম কিন্তু গ্রুপ 18 তে আছে। কততে আছে হিলিয়াম? গ্রুপ 18 তে।
আর হাইড্রোজেন আছে গ্রুপ একে। দেখো এই হিলিয়ামের সর্বশেষ যে কক্ষপথ এটা হচ্ছে এস, সর্বশেষ কক্ষপথ হচ্ছে এস। আর এস অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। কি বললাম আমরা, যে হাইড্রোজেনকে রাখা হয়েছে কোথায়, গ্রুপ 18তে। আর সরি, হিলিয়ামকে রাখা হয়েছে গ্রুপ 18তে, হাইড্রোজেনকে রাখা হয়েছে গ্রুপ 1-এ। হিলিয়ামকে গ্রুপ 2-এ কেন রাখা হয়েছে, কারণ এর সর্বশেষ কক্ষপথ হচ্ছে এস অরবিটাল, এবং এস অরবিটাল ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ পূর্ণ। আমরা জানি যদি কোনো অরবিটাল ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ পূর্ণ থাকে, মানে হচ্ছে কারোর কাছ থেকে ইলেকট্রন নিতে হবে না অথবা দিতেও হবে না, তখন এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। যেহেতু আমাদের হিলিয়াম সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ রয়েছে, তাই আমরা বলতে পারি যে হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, কারণ এটা কাউকে ইলেকট্রন দিবেও না নিবেও না। তাই হিলিয়ামকে গ্রুপ 18 নাম্বার গ্রুপে রাখা হয়েছে, কারণ এরা হচ্ছে নিষ্ক্রিয়। এবার হাইড্রোজেনের কথা। দেখো হাইড্রোজেন কিন্তু এমনিতেই গ্রুপ 1-এ থাকার কথা, কারণ এখানে 1s1 মানে সর্বশেষ কক্ষপথ হচ্ছে তোমার এস, এবং এস এ একটা ইলেকট্রন থাকলে সেটা কি হয়, ওই গ্রুপ হয়। কিন্তু এখানে কিন্তু ব্যতিক্রম ছিল, এখানে কিন্তু তোমার গ্রুপ 2-এ থাকার কথা ছিল, কিন্তু কেন হয় নাই, সেটা হয় নাই কিন্তু তোমার এটা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন দ্বারা পূর্ণ, তাই হয় নাই। আর এখানে হাইড্রোজেন হচ্ছে, হাইড্রোজেনকে গ্রুপ 1-এ রাখা হয়েছে। গ্রুপ 1-এর মৌলগুলো হচ্ছে আমরা জানি ক্ষার ধাতু, তাই না। হাইড্রোজেন তাহলে কি হবে, হাইড্রোজেন হচ্ছে ক্ষার ধাতু। কেন এটাকে এখানে রাখা হয়েছে, কারণ আমরা জানি গ্রুপ 1-এর মৌলগুলো হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক না ধনাত্মক, তীব্র ধনাত্মক মৌল, এবং এরা হচ্ছে আমরা জানি এরা হচ্ছে ধাতু। পর্যায় সারণীর আমরা জানি যে বাম দিকের মৌলগুলো হচ্ছে ধাতু আর ডান দিকের মৌলগুলো হচ্ছে ক্রমান্বয়ে কি অধাতু। কিন্তু হাইড্রোজেন কিন্তু ধাতু না। হাইড্রোজেনকে কেন এখানে রাখা হয়েছে, কারণ হচ্ছে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম এই যে ক্ষার ধাতুর সাথে মিলে যায়, মানে গ্রুপ 1-এর মৌলগুলোর সাথে এই হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম মিলে যায়, তাই হাইড্রোজেনকে গ্রুপ 1-এ রাখা হয়েছে, মানে শেষের দিকে রাখা হয় নাই। এরপরে দেখো এতটুকু মূলত হাইড্রোজেন এবং হিলিয়ামের ব্যতিক্রম কিছু ধর্ম। তারপরে আমরা দেখবো মৌলের পর্যায়বিধি ধর্ম, সব থেকে ইম্পর্টেন্ট, মানে তুমি পর্যায় সারণীতে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এইগুলা। পর্যায়বিধি ধর্ম, প্রথমে রয়েছে ধাতব ধর্ম। দেখো প্রথমে কি ধাতব ধর্ম, ধাতব ধর্ম। এখন আমরা কি জানি ধাতব ধর্মতে বলতো, আমরা জানি যে পর্যায় সারণীর দেখো ভাইয়া এটা হচ্ছে বাম দিক, এই বাম দিক থেকে ক্রমান্বয়ে ডান দিকে গেলে, ডান দিক না তো মনে রাখবা, হ্যাঁ বাম দিক থেকে ডান দিকে গেলে তোমার ধাতব ধর্ম হ্রাস পায়, অর্থাৎ ক্রমান্বয়ে হচ্ছে এরা অধাতু হয়ে যায়। মানে বাম দিকের মৌলগুলো হচ্ছে ধাতু আর ডান দিকের মৌলগুলো হচ্ছে অধাতু, মানে হচ্ছে পর্যায় সারণী আমরা বলতে পারি যে ডান দিকের মৌলগুলো হচ্ছে অধাতু আর বাম দিকের মৌলগুলো হচ্ছে কি ধাতু। মানে তুমি যতই বাম দিক থেকে ডান দিকে যাবা ততই তাদের ধাতব ধর্ম হ্রাস পাবে এবং অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। একইভাবে যদি আমি বলি অধাতব ধর্ম, তাহলে কি হবে, এটা উল্টো হবে। যদি আমরা পর্যায় সারণীর ডান দিক থেকে বাম দিকে আসি, কি বলি যে ডান দিক থেকে বাম দিকে আসলে কি হবে, তোমার অধাতব ধর্ম হ্রাস পাবে এবং ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। আবার একইভাবে বলতে পারি বাম থেকে ডান দিকে গেলে কি হবে, তোমার অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। কারণ আমরা জানি যে যখনই তুমি এখান থেকে এইদিকে যাবা ততই সেটা ক্রমান্বয়ে কি হবে, ধাতু থেকে অধাতু হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ধাতব ধর্ম এবং অধাতব ধর্মের মধ্যে পার্থক্য। শেষ আমাদের এটা শেষ, তাই না। এরপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। দেখো পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ দেখবো আমরা।
ব্যাসার্ধ বা আকার, কেমন? মানে প্রশ্ন যেমন আসে। ধরো আমি এটার জন্য একটু এক্সপেরিমেন্ট করব। প্রথমে ধরো আমরা এখানে একটা মৌল নিলাম, ধরো এটা হচ্ছে সোডিয়াম, কেমন? সোডিয়াম একটু গাঢ় করে আঁকি। দেখো সোডিয়াম হচ্ছে 11টা ইলেকট্রন, তাই না? প্রথমে 2টা, পরে 8টা, পরে আর একটা থাকবে, তাই না? এমন। তারপরে হচ্ছে একটু আইকে দি শেষেরটা, দেখো এখানে 2টা, পরে এখানে কয়টা? 8টা, তাই না? ভালো করে না বুঝলে বুঝবা না। দেখো সোডিয়ামে থাকে কয়টা? 11টা, আর শেষে আছে একটা। এই 11টা হয়ে গেল, এটা হচ্ছে সোডিয়াম, কেমন? এটা সোডিয়াম। তারপর সোডিয়ামের পরে কি আছে? ম্যাগনেসিয়াম। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। প্রথমে 2টা, পরে 8টা, পরে আরো 2টা, তাই না? এইটা এটা আমি ইচ্ছা করি বড় করে আঁকছি। এখানে 2টা, তারপরে হচ্ছে 8টা, পরে থাকবে কয়টা? 2টা, তাই না? এই ধরো 2টা, শেষে আরো একটা থাকবে। আমি একটু এখান থেকে একটু মুছে দিই, কেমন? এটা আমাদের এতটুকু হয়েই গেছে, কারণ এখানে লাগবে একটু। হ্যাঁ, দেখো আরেকটা হচ্ছে ধরো অ্যালুমিনিয়াম। এটা আমি ইচ্ছা করে আরো একটু বড় আঁকলাম, মানে আমার ইচ্ছা করে আঁকছি, কেমন? বড় মনে হয় একটু হয়েছে। তাহলে সেটা থাকবে 3টা, শেষে কয়টা থাকবে? 3টা। আচ্ছা বড় হয়েছে একটু, হ্যাঁ। এখানে 2টা, সরি আমি ভুল বলছি, বড় হবে না, বরং একটু করে ছোট হবে। বড় হবে না, কেমন? ছোট হবে। সোডিয়ামটা বড় হবে, এরপর এগুলো সব থেকে একটু ছোট ছোট হবে, কেমন? এই যে এই 2টা, পরে হচ্ছে 8টা, 8টা, পরে হবে তোমার 2টা, তাই না? আরেকটা আরো ছোট হবে। এই হচ্ছে 2টা, পরে 8টা, পরে হবে 3টা, 1টা, 2টা, এই 3টা, কেমন? হ্যাঁ, ছোট হয়েছে। আর নিচে ধরো আমি একটা সোডিয়ামের পরে কি থাকে? সোডিয়ামের পরে থাকে আমরা জানি পটাশিয়াম। পটাশিয়ামটা একটু বড়ই হবে। একটা, এই একটা শক্তি স্তর, 2টা, 3টা, আর একটু বড় হবে, এই 4টা। তাহলে এখানে থাকবে 2টা, পরে থাকবে 8টা, 8টা, পরে থাকবে হচ্ছে কটা হয়ে গেল? 19টা হবে না, 10টা। আচ্ছা, এই শেষে একটা, কেমন? তাহলে কি হলো ভাইয়া? এইটা হচ্ছে সোডিয়াম, এটা হলো ম্যাগনেসিয়াম, এটা হলো কি অ্যালুমিনিয়াম, আর এটা ছিল পটাশিয়াম। একটু বুঝছো, এই আকার ব্যাসার্ধ বুঝলে পরবর্তী সবগুলোই খুব ভালোভাবে বুঝতে পারবা। তো প্রথমেই দেখো ভাইয়া, এখানে শেষে কোন কয়টা? শেষে আছে এখানে, এখানে মাত্র একটা ইলেকট্রন। এখানে শেষে আছে কয়টা? 2টা। এখানে আছে শেষে কয়টা? 3টা, তাই তো? আর এখানে শেষে আছে একটা। কিন্তু একটু খেয়াল করে দেখো, এখানে শক্তিস্তর কয়টা? মানে এগুলো হচ্ছে একই পর্যায়ে। কি বললাম? এরা হলো গিয়া একই পর্যায়ের মৌল। এরা হচ্ছে একই পর্যায়ের মৌল, আর এই বরাবর হচ্ছে একই গ্রুপের মৌল, কেমন? মানে এটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে, আর এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে। একটু খেয়াল করবা, দেখো এখানে ইলেকট্রন করে একটা না, এখানে দুটো, এখানে 3টা। এখন আমরা জানি
আমরা জানি যে কেন্দ্রে থাকে কি প্রোটন বা পজিটিভ চার্জ, আর বাইরে থাকে ইলেকট্রন, এগুলো সব ইলেকট্রন না। এখন এই প্রোটন আর ইলেকট্রনের মধ্যে কি হয়, আকর্ষণ বল হয়। আকর্ষণ বলের ফলেই তোমরা তোমরা কি কি হয়, এটা এইভাবে ঘুরতে থাকে। এখন ভাই বলো যে এখানে আছে কয়টা, এখানে কিন্তু 11টা প্রোটনই আছে, কিন্তু শেষে কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, একটা। তাহলে এখন এদের মধ্যে আমরা জানি যদি বল যদি সমান সমান হয়, তোমার আকর্ষণ এবং বিকর্ষণ বল যদি সমান হয়, তাহলে সেটা খুব বেশি জোরালো হবে, মানে শক্ত হবে। কিন্তু এখানে এখানে বলটা কি বেশি শক্তিশালী নাকি বেশি দুর্বল? দেখো এখানে এই ভিতরে কিন্তু বল বাইরে বল থেকে কম হবে। সেই ক্ষেত্রে কি হবে ভাইয়া, এদের মধ্যে আকর্ষণ বলটা খুব একটা বেশি হবে না। কারণ কি, মানে এদের মধ্যে বলটা খুব শক্তিশালী হবে না, কারণ ভিতরে 11টা প্রোটন আছে কিন্তু বাইরে আছে একটা ইলেকট্রন। এদের মধ্যে ভারসাম্য ঠিক মতো হবে না। সেই কারণে কেন্দ্র থেকে এই ব্যাসার্ধের দূরত্ব বা সর্বশেষ কক্ষপথের দূরত্ব মোটামুটি হচ্ছে বেশি হবে। কিন্তু এখানে দেখো এখানে আছে ইলেকট্রন কয়টা, দুইটা, এর থেকে একটা বেশি। তাহলে কি হবে, এখানে এই কেন্দ্রের সাথে এই শেষের যে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনের তোমার ইয়াটা কি বলে, বলটা হচ্ছে এই যে এর তুলনায় বলটা এখানে শক্তিশালী বা দৃঢ় হবে। ফলে এরা হচ্ছে কি করবে, এই ইলেকট্রন গুলা কেন্দ্রের দিকে ছুটে যেতে যাবে, মানে হচ্ছে এই নিচের দিকে চলে যাবে, মানে খুব কাছাকাছি চলে আসবে। কাছাকাছি চলে আসলে কি হবে, এই ব্যাসার্ধটা আগের থেকে তুলনামূলকভাবে কি হবে, একটু ছোট হবে। তাহলে এখানে ইলেকট্রন আরো বেশি, এখানে ধরো দুইটা, এখানে তিনটা, তাহলে এখানে বলটা আরো বেশি দৃঢ় হবে বা আরো বেশি শক্তিশালী হবে। ফলে এখানে ব্যাসার্ধ কি হবে, আরো ছোট হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে একই পর্যায়ের মৌলগুলোর মধ্যে যদি তুমি বাম দিক থেকে ডান দিকে যাও, তাহলে কি হবে, তোমার ব্যাসার্ধ বা আকার ছোট হবে, ব্যাসার্ধ বা আকার কি হবে, ছোট হবে। আর আবার এখানে দেখো এখানে কিন্তু একটা শক্তি স্তর বেড়ে গেছে, এটা হচ্ছে গ্রুপ। এখানে কয়টা, একটা দুইটা তিনটা, এখানে আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে অবশ্যই এটা বেশি বড়। তাহলে কি বলতে পারি আমরা, আমরা বলতে পারি যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বড় হয়, আবার একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হয় বা ব্যাসার্ধ ছোট হয়। আশা করি তোমরা আকার বা ব্যাসার্ধ এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে দেখো এর সাথে বাকিগুলো সব জড়িত। তারপরে দেখো এরপরে হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি এর সাথে জড়িত, একটু খেয়াল করো। আয়নীকরণ শক্তি হচ্ছে এদের মধ্যে শক্তিশালী বল কার মধ্যে বেশি। আয়নীকরণ শক্তি হচ্ছে তোমার এই যে শেষে যে ইলেকট্রন রয়েছে না, সেই ইলেকট্রন কে কত, মানে বাহির ধরোটা ইয়ে আছে, বাহিরে ধরো কোন একটা মৌল আছে, সেই এই যে তোমার ইলেকট্রনটা রয়েছে, এটা ছুটিয়ে নিতে যে পরিমাণ শক্তি লাগে, সেই শক্তিটাই হচ্ছে মূলত আয়নীকরণ শক্তি। এইবার বলো ভাইয়া, যেহেতু এখানে তোমার ব্যাসার্ধটা বড়, কি বললাম, এখানে ব্যাসার্ধ বড়, তাই কি হবে, যে শেষে যে তোমার ইলেকট্রনটা রয়েছে সেটা অন্য কেউ নিয়ে যেতে পারবে খুব সহজে। ফলে কি হবে, এখানে বলটা বেশি শক্তিশালী না, তাই এর আয়নীকরণ শক্তির মান কি হবে, কম হবে। তারপরে দেখো এদের মধ্যে কিন্তু তোমার ওই যে আকর্ষণ বলটা এর তুলনায় একটু বেশি, তাহলে কি হবে, এখান থেকে ইলেকট্রন নিতে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে কি হবে, এর আয়নীকরণ শক্তি এর থেকে এর আয়নীকরণ শক্তি বেশি হবে না, এটা কি আরো বেশি হবে না, কারণ এটা তো আরো ছোট। আমরা হচ্ছে ব্যাসার্ধ যত ছোট হবে আয়নীকরণ শক্তির মান তত বড় হবে। কি বললাম, ব্যাসার্ধ বা আকার যত ছোট হবে আয়নীকরণ শক্তির মান তত বেশি হবে। তাহলে কি বলতে পারি আমরা, যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি হবে, আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, কিন্তু আকার হ্রাস পায়, আকার বা ব্যাসার্ধ হ্রাস পায়, কিন্তু আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, মানে একটা একটা বিপরীত গেল আয়নীকরণ শক্তি। আবার এইদিকে কি হবে, যেহেতু এখানে ব্যাসার্ধ আরো বড়, সুতরাং কি হবে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কি হবে, আয়নীকরণ শক্তির মান হ্রাস পাবে, কারণ এখানে ব্যাসার্ধ বড়। যেখানে ব্যাসার্ধ বড় হবে সেখানে আয়নীকরণ শক্তির মান কম হবে। এই আয়নীকরণ শক্তি তোমরা
বুঝতে পেরেছো, কারণ এটা হচ্ছে এই ব্যাসার্ধের সাথে রিলেটেড। এরপরে দেখো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি বলতে বোঝায় যে ইলেকট্রনের প্রতি আসক্তি, ঠিক আছে? কি প্রতি আসক্তি? ইলেকট্রনের প্রতি আসক্তি। এইবার দেখো যদি আমরা এখানে একটা ইলেকট্রন রেখে দিলাম, একই দূরত্বে রেখে দিলাম, হ্যাঁ এখানেও একই দূরত্বে রেখে দিলাম। আচ্ছা ভাইয়া, এই যে বাইরে যে ইলেকট্রনটা রয়েছে, এই ইলেকট্রনের প্রতি কার বেশি আকর্ষণ থাকবে? কার? এর নাকি এর? মাস্ট বি এর আকর্ষণ বেশি থাকবে, কারণ কেন্দ্র থেকে তুমি হিসাব করবা, কেন্দ্র থেকে এর দূরত্ব কিন্তু কম, কেন্দ্র থেকে এর দূরত্ব কিন্তু বেশি। এখন কেন্দ্র থেকে যার দূরত্ব বেশি সেখানে কি হবে? আকর্ষণটা কম হবে। আর কেন্দ্র থেকে যার দূরত্ব কম সেখানে আকর্ষণ বেশি হবে। তাহলে কি হবে ভাইয়া? এর কি হবে? ইলেকট্রন আসক্তির মান কি হবে? কম হবে, কারণ এ বেশি বলে আকর্ষণ করতে পারবে না, কিন্তু এ বেশি বলে আকর্ষণ করতে পারবে। তাহলে আমরা কি বলতে পারি যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হবে? ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাবে। আয়নিক আসক্তির মান যেমন বৃদ্ধি পাইছে, ইলেকট্রন আসক্তির মানও কি হবে? বৃদ্ধি পাবে। একইভাবে একই পর্যায়ের একই গ্রুপের উপর থেকে নিচে দিকে গেলে কি হবে? সেখানে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পাবে, কারণ এখানে তো দূরত্ব আরো বড়। একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন শক্তির মান বৃদ্ধি পাবে, আয়নিক শক্তির মানও বৃদ্ধি পাবে, কিন্তু ব্যাসার্ধ হ্রাস পাবে। একই গ্রুপের উপর থেকে নিচে দিকে গেলে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে আর সব হ্রাস পাবে। বুঝতে পারছো? তারপর তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বার এই এর সাথে ইলেকট্রন আসক্তির সাথেই তোমার তড়িৎ ঋণাত্মকতা যুক্ত। এখন দেখো ভাইয়া, এ কি করতে পারবে? এ সহজেই কোনো ইলেকট্রনকে কাছে নিয়ে আসতে পারবে। তাহলে কি এর কি হবে? আচ্ছা আমরা জানি ইলেকট্রন নেই হচ্ছে ঋণাত্মক হয়ে যাওয়া, তাই না? যদি কেউ ইলেকট্রন নেয় তাহলে সে ঋণাত্মক হয়ে যায়। যেহেতু ইনি খুব তাড়াতাড়ি এই ইলেকট্রনটাকে নিজে থেকে টেনে নিয়ে আসবে, তাহলে কি হবে? এর তড়িৎ ঋণাত্মকতার মান কি হবে? বেশি হবে না? তাহলে কি বলতে পারি? একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মানও বৃদ্ধি পাবেন। তার মানে দেখো শুধুমাত্র হ্রাস পায় কি? শুধুমাত্র হ্রাস পায় হচ্ছে ব্যাসার্ধ, আর এই তিনটাই কিন্তু বৃদ্ধি পায়। শুধু এইটার বিপরীত এই তিনটা। আশা করি তোমরা আজকের ভাইয়ার এই পর্বটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো, ভালো লাগে থাকে, অবশ্যই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়া পাশে থাকবা এবং তোমাদের বন্ধুদেরকে এটা শেয়ার করে দিবা এবং তোমাদের মূল্যবান কমেন্ট মানে মূল্যবান মন্তব্য হচ্ছে কমেন্ট সেকশনে জানাবা। তো আজকে পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।